সালামু আলাইকুম। রাধাশেষন তার ছোট ভাই বোনদের হাত কখনোই ছেড়ে দেয় না। তারই ধারাবাহিকতায় তোমরা যারা এখনো কোথাও চান্স পাও নাই তাদের জন্য লাস্টে একটা অপশন হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় তোমাদের কিভাবে সহযোগিতা করা যায় বা কিভাবে চান্স পাওয়ানোটা সহজ করা যায় তার জন্য আমরা নতুন একটা সিরিজ চালু করতে যাচ্ছি। সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন সমাধান সিরিজ। যেই সিরিজটাতে আমরা ইনশাল্লাহ তোমাদের শুধু প্রশ্ন সমাধান না, এখানে আমরা অ্যানালাইসিস করে দেখাবো যে কি টাইপের প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন এবার আসতে পারে। ঠিক আছে, তাহলে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে। ইনশাল্লাহ তোমরা আশা করি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন যে টাইপটা আছে এটা সম্পর্কে একটা প্রপার একটা ধারণা পাবা। সো চলো আমরা শুরু করি। তাহলে দেখো আমরা যে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বলছে কি যে FeCl3 বা ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ কত। তাহলে দেখো আমরা যদি একটু সলভ করি, কি বলছে আমাদের FeCl3 বা ফেরিক ক্লোরাইড এর হচ্ছে জলীয় দ্রবণ মানে পানির সাথে বিক্রিয়া করা যে কি উৎপন্ন হয় আমরা সেইটার পিএইচটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়, এখানে ফেরিক হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে কি HCl উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় কেন? কারণ পানির মধ্যে আছে H আর হচ্ছে কি OH আছে। তাহলে এই যে তোমার আয়রনটা যুক্ত হয়ে হচ্ছে আমার OH এর সাথে, আর হচ্ছে এই যে ক্লোরিনটা যুক্ত হয় হাইড্রোজেনের সাথে, যুক্ত হয় কি ফেরিক হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl গঠন করে। এখন তাহলে দেখো এখানে শক্তিশালী হচ্ছে আমার HClটা একটা তীব্র অ্যাসিড। HClটাকে আমার এখানে বা দুইজনের মধ্যে শক্তিশালীকে পাওয়ারফুল বেশিকে সেটা হচ্ছে বেশি পাওয়ারফুল হচ্ছে আমাদের HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা তীব্র অ্যাসিড। সো এখানে তাহলে অ্যাসিডটা কি হইতেছে আমাদের তীব্র হচ্ছে, তার মানে এই যে মিশ্রণটা আছে এই মিশ্রণ প্রকৃতি কি হচ্ছে আমাদের অ্যাসিডীয় হচ্ছে। কি হচ্ছে? অ্যাসিডীয় হইতেছে। এখন আমরা জানি কি অম্ল বা হচ্ছে অ্যাসিডীয় হইলে তার পিএইচ কত হয়? 0 থেকে 7 এর মধ্যে হয়। ক্ষার হইলে আমাদের কত হয়? ক্ষার হইলে পিএইচ হচ্ছে আমাদের কত? 7 থেকে 14 এর মধ্যে হয়। তার মানে তুমি দেখো যেহেতু আমার অম্ল হইছে HCl একটা অম্ল, তার মানে পিএইচটা কি 0 থেকে 7 রেঞ্জের মধ্যে হবে। কতর মধ্যে হবে? 0 থেকে 7 রেঞ্জের মধ্যে হবে। তাহলে কি এই যে দেখো আমাদের লেস দেন 7 যেটা আছে এইটাই হচ্ছে কি আমাদের তাহলে সঠিক আনসার হবে। কি লেস দেন 7টা কি হবে আমাদের সঠিক আনসার হবে। ঠিক আছে, তাহলে চলো পরের কোশ্চেন আমরা দেখি। পরের কোশ্চেন বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসটার আরএমএস গতিবেগ হচ্ছে কি বেশি হবে। তাহলে দেখো প্রথম আমরা সূত্রটা যদি একটু জানা নিই, তাহলে CRMS সমান হচ্ছে আমাদের কি রুট ওভার 3RT বাই হচ্ছে কি 3RT বাই হচ্ছে m। তাহলে এটা হচ্ছে আমাদের আরএমএস বেগের সূত্র। এখন তাহলে দেখো 3 তো ধ্রুবক, আরো মোলার গ্যাস ধ্রুবক, সেটাও হচ্ছে কোনো চেঞ্জ নাই। তাহলে এখানে তাপমাত্রাটা কি সবার ক্ষেত্রে ফিক্সড করে দিই, সবার ক্ষেত্রে 27 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমি উপরের তিনটা কোনো কিছু নিয়ে আমি কাজ করতে পারবো না। তাহলে আমার ডিফারেন্স কি হবে? সেটা হচ্ছে কি আণবিক ভর নিয়ে আমি কাজ করব। অর্থাৎ এখানে আণবিক ভর নিয়ে আমার কাজটা মূলত করতে হবে। তাহলে এখন কি সিআরএমএস ব্যাগের মধ্যে সিআরএমএস ব্যাগ আর হচ্ছে কি আণবিক হচ্ছে কি ভরের সম্পর্কে কিরকম 1/1 হচ্ছে আমাদের কি সেটা হচ্ছে রুট ওভার 1 হচ্ছে m বা ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন তার মানে কি বোঝায়? বোঝায় যে যার ক্ষেত্রে আণবিক ভরের মান যত বেশি কম হবে তার আরএমএস ব্যাগের মান তত বেশি হবে। যার আণবিক ভরের মান যত বেশি হবে তার আরএমএস ব্যাগের মান তত বেশি কম হবে। সহজ, যেহেতু ব্যস্তানুপাতিক, এটা কম হলে এটা বেশি হবে, এটা বেশি হলে এটা কম হবে। এখন তাহলে বলছে কি আরএমএস ব্যাগ বেশি চাইছে, কোনটা? এইটা বেশি চাইছে। সো এইটা বেশি অর্জন কি করতে হবে? তোমার অবশ্যই আণবিক ভর কম হইতে হবে। অবশ্যই কি আণবিক ভর কি হইতে হবে? কম হইতে হবে। যার আণবিক ভর যত বেশি কম হবে সে তত বেশি তার আরএমএস ব্যাগ তত বেশি হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি একটু দেখি, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের 28, হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত 2, অক্সিজেনের ক্ষেত্রে 32, ক্লোরিনের ক্ষেত্রে সেটা হচ্ছে 71। কত হয়? 71 হয়। এখন তাহলে দেখো সবচেয়ে আণবিক ভর কম হইতেছে কার? এই যে তোমার হাইড্রোজেনটা আছে এর ক্ষেত্রে আণবিক ভর সবচেয়ে কম হইছে। যেহেতু তার আণবিক ভর সবচেয়ে কম, তার মানে তার হচ্ছে আরএমএস বেগ কি গতিবেগটা অনেক বেশি হবে। তার গতিবেগ সবচেয়ে বেশি হবে। তার গতিবেগ কি হবে? সবচেয়ে বেশি হবে। এখন কোশ্চেনটা যদি উল্টা ভাবে আসতো যে এখানে গতিবেগ সবচেয়ে কার কম হবে? কম হবে মানে কি যার ক্ষেত্রে কি বলে আণবিক ভরের মান সবচেয়ে বেশি হবে তার ক্ষেত্রে কি হইতো? কম হইতো। অর্থাৎ এখানে ক্লোরিনের ক্ষেত্রে কি হইতো? সবচেয়ে বেশি আরএমএস ব্যাগের মান কম হইতো। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটাকে প্রত্যেকটা কোশ্চেনকে বুঝা পড়ার চেষ্টা করব, তাহলে কি আমাদের পরবর্তী কোনো কোশ্চেন আসলে আমরা সেটা ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, আচ্ছা দেখো পরের যে কোশ্চেনটা আছে আমরা সেটা যদি একটু দেখি, বলছে কি এখানে যে সালফার অ্যাসিডের ক্ষেত্রে 10টা অণুর মধ্যে কয়টা নিউট্রন আছে। তাহলে এটা আসলে আছে হচ্ছে এইভাবে S16 32 সেটা হচ্ছে 8, এইটার কি অ্যাসিড 10টা অণুর মধ্যে কি নিউট্রন সংখ্যা জানতে চাইছে। তাহলে আমরা প্রথমে জানি না নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে। তাহলে দেখো আমরা সালফারের ক্ষেত্রে একটা সালফারের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে ভর সংখ্যা থেকে তার প্রোটন সংখ্যা বিয়োগ করলে কি আমরা তার নিউট্রন সংখ্যা পাই। তাহলে দেখো ভর সংখ্যা হচ্ছে তার 32, প্রোটন সংখ্যা হচ্ছে তার 16। তার মানে একটা সালফারের জন্য তার নিউট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 16টা। এখন কি সালফার কি হিসেবে আছে? S8 আকারে আছে। কি আকারে আছে? S8 আকারে আছে। তাহলে শুধুমাত্র একটা সালফারের জন্য তার নিউট্রন সংখ্যা ছিল 16টা। এখন তাহলে সালফার কয়টা আছে? 8টা আছে। তাহলে নিউট্রন সংখ্যা এখানে কয়টা হবে?
একটার জন্য 16টা, 8টার জন্য কয়টা হবে? 16 × 8 হবে। কত হবে? 16 × 8। তাহলে টোটাল কত হয়? 128। কত হয়? 128। এখন তাহলে দেখো বলছে কি এরকম S8 এরকম আরো 10টা অণুর মধ্যে কয়টা নিউট্রন আছে। এখন তাহলে দেখো প্রথমে বের করছি আমরা একটা সালফারের মধ্যে, এরপরে বের করছি সালফারের মধ্যে S8 যে সালফারটা আছে সেটা একটা বের করছি। এখন বলছে এরকম S8 যে সালফারটা আছে এরকম 10টা সালফারের কি চাইছে? নিউট্রন সংখ্যা চাইছে। তাহলে এটা কি একটা S8 সালফারের মান ছিল 128 নিউট্রন সংখ্যা, তাহলে 10টা তোমার S8 সালফারের মান কত হবে? নিউট্রন সংখ্যা সমান কত হবে? তাহলে 128 ইনটু হচ্ছে 10, তাহলে টোটাল কত হয়? সেটা হচ্ছে 1280 হবে। কত হবে? 1280 হবে। কত হবে? এই যে 1280টা নিউট্রন হবে। তাহলে বুঝতে পারছি এটা খুবই সহজ একটা কোশ্চেন, কিন্তু জাস্ট একটু স্টেপ বাই স্টেপ কাজ করলে তোমার জন্য কি হয়ে যাবে? বের করাটা খুবই সহজ হবে। বুঝছো? তাহলে কত? সেটা হচ্ছে 1280। আবার বলি, একটার জন্য হচ্ছে আমরা বের করছি 16টা নিউট্রন আছে। এরকম S8 একটা S8 এর জন্য কয়টা আমার নিউট্রন আছে? 16 × 8 128টা। আর এরকম 10টা S8 এর জন্য আমার কয়টা নিউট্রন আছে? ইনটু হচ্ছে 10 1280টা। বুঝতে পারছি? তাহলে চলো আমরা পরের যে জিনিসটা আছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, আর হচ্ছে এর মাঝে একটু তোমাদের বইলা নেই, সেটা হচ্ছে তোমরা যারা জাবি ডি ইউনিট ডেডিকেটেডলি জাবি ডি ইউনিটের প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে জাবি স্টার 7.0, যেটা বাংলাদেশের একমাত্র জাবি ডি ইউনিট ডেডিকেটেড প্ল্যাটফর্ম। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কোর্স ফিটা হচ্ছে রাখা হয়েছে 2499 টাকা। তুমি ওয়েবসাইটে ভর্তি হইতে পারবে। হ্যাঁ, 2999 টাকা থেকে তুমি একটা প্রোমো কোড ইউজ করলে JU বড় হাতের JU07 হ্যাঁ, এটা প্রোমো কোডটা ইউজ করলে তুমি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। হ্যাঁ, 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। তুমি ওয়েবসাইট থেকে ভর্তি হইতে পারবা, অথবা তোমার পেজে নক করে আমাদের পেজে নক করেও কি ভর্তি হইতে পারো। আশা করি তোমার জীবনের ইনশাআল্লাহ বেস্ট একটা কোর্স হবে। আর হচ্ছে সফলতার কথাটা যদি বলি, আমরা গত বছর জাবি ডি ইউনিটের শিফট ভিত্তিক রেজাল্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ 310টা সিটের বিরুদ্ধে 150+ চান্স পাইছে। সো যা হিউজ একটা সাফল্য। হ্যাঁ, আমরা তোমাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ এই বছরও একটা প্রপার একটা সুন্দর একটা রেজাল্ট যেন উপহার দিতে পারি সেই প্রত্যাশাই তোমাদের কাছে থাকবে। ঠিক আছে? তাহলে চলো আমরা পরের কোশ্চেন দেখি। আচ্ছা, বলছে কি HPO4 হচ্ছে 2- এর অনুবন্ধী ক্ষারক কোনটা? কি অনুবন্ধী ক্ষারক কোনটা? এই যে কোশ্চেনগুলো আছে দেখো মনে রাখবা। প্রথম হচ্ছে দেখো অম্ল, মনে রাখবা কি অম্ল প্লাস হচ্ছে ক্ষার, উল্টা পাশে উৎপন্ন হয় কি সেটা হচ্ছে দেখো মনে রাখবা যে অনু মানে উল্টা, অনু মানে হচ্ছে কি উল্টা, অনু মানে হচ্ছে কি আমাদের উল্টা। হ্যাঁ, তাহলে দেখো আমাদের অম্ল থেকে যেটা আসবে সেটাকে বলা হবে অম্লের উল্টাটা। তাহলে কি অনু মানে অনুবন্ধী, অম্ল থেকে যেটা আসবে সেটা কি তাহলে অনুবন্ধী। তাহলে কি অম্ল থেকে যেটা আসবে অম্লের উল্টাটা কি? ক্ষার। তাহলে অনুবন্ধী ক্ষার তাহলে কই থেকে আসে? অম্ল থেকে আসে। প্লাস ক্ষার থেকে যেটা আসবে তাহলে সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষারের উল্টা কি? সেটা হচ্ছে অম্ল। তাহলে কি অনুবন্ধী অম্ল। তাহলে আমি ক্ষার থেকে কি পাবো? অনুবন্ধী অম্ল পাবো। অনুবন্ধী ক্ষার পাবো কই থেকে? অম্ল থেকে। ক্ষার থেকে পাবো অনুবন্ধী অম্ল। বুঝাইতে পারছি? তাহলে এতটুকু আমার জিনিস জাস্ট এটা কি অনু মানে উল্টা, অনু মানে কি উল্টা, অনু মানে উল্টা। ঠিক আছে? অম্লের উল্টাটা হবে অনুবন্ধী। এখন তাহলে দেখো বলছে কি অনুবন্ধী ক্ষারক মানে কি? ক্ষার চাইছে, এই যে এটা চাইছে কি অনুবন্ধী ক্ষার। তাহলে এটা কই থেকে আসছে? অম্ল থেকে আসছে। কই থেকে আসছে? অম্ল থেকে আসছে। এখন আমরা জানি কি যারা H+ দান করে, H+ দান করে তারা হচ্ছে আমাদের অম্ল, যারা কি গ্রহণ করে H+ কি গ্রহণ করে তারা হচ্ছে আমাদের ক্ষার, তারা কি আমাদের হচ্ছে ক্ষার। এখন তাহলে দেখো জাস্ট কাজ করলে আমাদের যে আসল কাজ শেষ। এখন তাহলে দেখো আমরা যদি দেখি HPO4 2- প্লাস। আচ্ছা দেখো যে কোনো জিনিস তোমরা এই যে অনুবন্ধী ক্ষারক অম্ল ক্ষারক বের করার জন্য সব সময় কার সাথে বিক্রিয়া করাবা? সহজে বের করার জন্য সব সময় পানির সাথে বিক্রিয়া করাবে, এর চেয়ে সহজ হইতে পারে না। ঠিক আছে? পানির সাথে বিক্রিয়া করো, তার প্লাস হচ্ছে পানি, আচ্ছা এখন তাহলে দেখো কি হইতে পারে, বইলা দিছে কি অনুবন্ধী ক্ষারক, তার মানে এইটাকে অবশ্যই আমার কি হইতে হবে? অম্লই হইতে হবে। অম্ল মানে কি H+ দান করতেই হবে। এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমার অবশ্যই H+ দান করতে হবে, নাহলে তো সে অম্ল হইতে পারবে না। আর অম্ল না হলে তার ওইখান থেকে অম্ল অনুবন্ধী যে ক্ষারক যেটা সেটা উৎপন্ন হবে না। অর্থাৎ এইটা কি করবে? এখান থেকে একটা H+ সে দিয়ে দিবে, কাকে দিবে? এই H+টাকে সে পানিকে দিবে, কাকে দিবে? পানিকে দিবে। অর্থাৎ এই যে এখান থেকে একটা H+ পানি গ্রহণ করে কি হবে? হাইড্রোনিয়াম আয়ন হবে। একটা H+ গ্রহণ করে সে কি হইলো? হাইড্রোনিয়াম আয়ন হইছে। যেহেতু সে গ্রহণ করছে কি? যেহেতু গ্রহণ করছে তার মানে সে কি হচ্ছে? আমাদের ক্ষার। যেহেতু গ্রহণ করছে H+ গ্রহণ করছে তার মানে সে ক্ষার। আর সে যেহেতু দান করছে কি? H+ দান করছে, যেহেতু সে দান করছে তার মানে সে হচ্ছে অম্ল। যেহেতু সে দান করছে তার মানে সে কি? আমাদের অম্ল। বুঝাইতে পারছে? আচ্ছা এখন তাহলে দেখো আর এখানে তাহলে কি থাকলো? হাইড্রোনিয়াম হইলো, সেটা কি পানি থেকে আসলো, সেটা কই থেকে? পানি থেকে আসলো। আর এইটার মধ্যে কি থাকলো? একটা হাইড্রোজেন সে দান করার পরে কি থাকলো? তোমার
HPO4 2 মাইনাস থেকে এই যে হাইড্রোজেনটাকে দিয়ে দিচ্ছে, তাহলে বাকি কি রইলো আমাদের? দেখো এই পাশে যদি দেখাই তোমাদের, তাহলে প্লাস হচ্ছে আমাদের কি PO4 কি 3 মাইনাস থাকবে। এই যে দেখো জাস্ট এই যে এইটুকু আসছে তোমার কাছে, এই যে হাইড্রোজেনটাকে সে কি এখানে দিয়ে দিছে, তাহলে কি আমি এইটা পাইলাম, কি পাইছি সেটা হচ্ছে এই যে আমি PO4 3 মাইনাসটা পাইছি, অর্থাৎ এটা কই থেকে পাইলাম? অম্ল থেকে পাইছি। তাহলে এটা কি হবে? এটা অনুবন্ধী, এটা কি হবে আমাদের? অনুবন্ধী ক্ষার হবে। কি হবে? অনুবন্ধী ক্ষার হবে, যেহেতু কি আমি অম্ল থেকে পাইছি। আর এটা কই থেকে পাইছি? ক্ষার থেকে পাইছি। এই যে ছিল এটা কি ক্ষার, ক্ষার থেকে যেহেতু পাইছি এটা, তাহলে কি হবে? এইটা কি হবে আমাদের? এইটা হচ্ছে হবে আমাদের অনুবন্ধী, অনুবন্ধী কি হবে? সেটা হচ্ছে অম্ল হবে। অনুবন্ধী কি হবে? অনুবন্ধী অম্ল হবে। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে অনুবন্ধী অম্ল, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। এখন তাহলে বলো আনসার কোনটা হইতেছে? এই যে PO4 3 মাইনাস যেটা আছে এটাই কি আমাদের সঠিক আনসার হইতেছে। এখানে একটু লেখাগুলো একটু হিজিবিজি হয়ে গেছে, কিন্তু তারপরেও সুন্দর করে মানে জাস্ট এটা মনে রাখবা, অনু মানে উল্টা হয়। ঠিক আছে, অম্ল থেকে আসবে অনুবন্ধী ক্ষার, ক্ষার থেকে আসবে কি ক্ষারের উল্টাটা অনুবন্ধী অম্ল আর কি। ঠিক আছে, আর হচ্ছে H+ যারা দান করে তারা অম্ল, যারা গ্রহণ করে তারা ক্ষার। জাস্ট এটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, তাহলে পানি থেকে আসছে এইটা, তার মানে এটা কি ক্ষার থেকে আসছে এইটা, তার মানে এটা হচ্ছে অনুবন্ধী অম্ল। এটা কি আসছে? অম্ল থেকে আসছে, তার মানে এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। চলো পরের কোশ্চেনে যাই। বলছে এসটিপি তে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের হচ্ছে আয়তন কত? এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড হচ্ছে প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড হচ্ছে প্রেসার। এই ক্ষেত্রে টেম্পারেচার কত থাকে তোমার? 0 ডিগ্রি সেলসিয়াস। কত? 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। হ্যাঁ, আচ্ছা চাপ কত থাকে তোমার? চাপ থাকে হচ্ছে 1 atm। কত থাকে? 1 atm। হ্যাঁ, বা এটাকে হচ্ছে 760 মিলিমিটার পার চাপ বলা যায়। মিলিমিটার পার চাপ সমান সমান বলা যায় হচ্ছে 76 সেন্টিমিটার পার চাপ। হ্যাঁ, তো সবগুলাই কিন্তু আমাদের কি আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড প্রেসার। হ্যাঁ, আচ্ছা আর এই ক্ষেত্রে আয়তন কত থাকে আমাদের? ভি হচ্ছে থাকে 22.4 লিটার। কত থাকে? 22.4 লিটার থাকে। কত থাকে? 22.4 লিটার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কার ক্ষেত্রে? এসটিপির ক্ষেত্রে। কি এসটিপির ক্ষেত্রে এটা থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো, একটু দেখাই দিই তোমাদের, মনে রাখবা 1 লিটার যেই কথা 1 ডিএম কিউব কি সেম কথা, 1 ডিএম কিউব সেম কথা। ঠিক আছে, তাহলে 1 লিটার যেই কথা 1 ডিএম কিউব কি সেম কথা। ঠিক আছে, দুইজনের মধ্যে মান একদম সেম। তাহলে আমি এটাকে 22.4 লিটারকে আমি কি লিখতে পারি? 22.4 হচ্ছে কি ডিএম কিউব লিখতে পারি, মানে ডেসিমিটার কিউব লিখতে পারি। ঠিক আছে, দুইজন মান একদম সেমই হবে। ঠিক আছে, তাহলে বলছে 1 মোল এসটিপি তে কত হবে? সেটা এই যে 22.4 লিটার হবে। কত হবে? 22.4 লিটার হয়। ঠিক আছে, আর 24.789 যেটা আছে এটা কার ক্ষেত্রে হয়? এসএটিপির ক্ষেত্রে হয়। কার ক্ষেত্রে? এসএটিপির ক্ষেত্রে হচ্ছে হয়। কার ক্ষেত্রে হয়? এসএটিপির ক্ষেত্রে হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কত হয় আমাদের? এসএটিপি মানে স্ট্যান্ডার্ড, এইখানে এ মানে এমবিয়েন্ট মানে কক্ষ তাপমাত্রা। এমবিয়েন্ট মানে কি? কক্ষ তাপমাত্রা। ঠিক আছে, টেম্পারেচার এন্ড হচ্ছে প্রেসার। তাহলে এই ক্ষেত্রে টেম্পারেচার থাকে 25 ডিগ্রি সেলসিয়াস। কত? কক্ষ তাপমাত্রা কত হয়? 25 ডিগ্রি সেলসিয়াস হয়। কত হয়? 25 ডিগ্রি সেলসিয়াস হয়। এই ক্ষেত্রে মনে রাখতে পারো 24.789। 7 এর পর সংখ্যা 8, 8 এর পর সংখ্যা হচ্ছে 9, তাহলে 7 8 9। ঠিক আছে, 7 8 9। বুঝাইতে পারছি? আচ্ছা চলো পরের কোশ্চেন দেখি আমরা। বলছে কোন যৌগটাতে সর্বোচ্চ পোলারায়ন ঘটে? পোলারায়ন মানেই কার নীতি? ফাজানের নীতি। পোলারায়ন মানেই কার নীতি? ফাজানের নীতি। কার নীতি? ফাজানের নীতি। কার নীতি? ফাজানের নীতি। ঠিক আছে, তাহলে ফাজানের নীতি কি ছিল? প্রথম শর্তটা কি ছিল? যার চার্জ বেশি, কি চার্জ বেশি, যার ক্ষেত্রে চার্জ বেশি সে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটবে, তার ক্ষেত্রে ঘটবে। এখন তাহলে দেখো আমরা চার্জের কথা চিন্তা করি, লিথিয়ামের চার্জ +1, বেরিলিয়ামের চার্জ +2, ম্যাগনেসিয়ামের চার্জ +2, সোডিয়ামের চার্জ +1। এখন তুমি চিন্তা করো, যার চার্জ বেশি সে বেশি পোলারায়ন ঘটবে, যার চার্জ কম তার ক্ষেত্রে পোলারায়ন কম ঘটবে। জানতে চাইছে বেশি কার ক্ষেত্রে ঘটবে, অর্থাৎ তুমি কি এই যে এগুলার চার্জ কম, এই দুটো আগেই তুমি বাদ দিতে পারো। অপশন থেকে আমার চার্জ 1, বাকি চার্জ 2 আছে, তো এক ছোট চার্জ আগে আমার বাদ। আচ্ছা দেখুন তাহলে বাকি কাজ করবো আমি কিন্তু এইটা নিয়ে আর হচ্ছে এইটা নিয়ে কাজ করবো, এইটা নিয়ে আর এইটা নিয়ে আমি কাজ করবো। ঠিক আছে, তাহলে এখন দেখে এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি 2 নম্বর শর্ত আমাদের কি ছিল, যে ক্যাটায়নের আকার কি হবে? কম হবে। আকার কি হবে? কম হবে। ক্যাটায়নের আকার কি হবে? কম বা ছোট। তাহলে ক্যাটায়নের আকার কম, ক্যাটায়নে কো আছে, কমে কি আছে? কো আছে। ক্যাটায়নের আকার কি হবে? কম হবে, অর্থাৎ ছোট যাদের ক্ষেত্রে হবে তারা বেশি সমযোজী হবে। এখন তাহলে দেখো তুমি যে বেরিলিয়াম আমরা যদি চিন্তা করি 2 নম্বরের যে গ্রুপটা আছে, তাহলে কি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এখন তুমি চিন্তা করো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে আকার বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে কি বেরিলিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়াম এর চেয়ে বড়, ক্যালসিয়াম কি এর চেয়ে বড়। এখন তাহলে কি আমাদের করতে হবে, ক্যাটায়নের আকার কার ক্ষেত্রে ছোট হয়েছে সেটা আমাদের দেখতে হবে। তো এখন দেখো এখানে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে অবশ্যই কার আকার ছোট? বেরিলিয়ামের আকার ছোট। যেহেতু তার আকার ছোট তার মানে সে কি সবচাইতে বেশি সমযোজী, অর্থাৎ তার ক্ষেত্রে কি হবে, পোলারায়ন বা ফাজান নীতিটা সবচাইতে বেশি প্রযোজ্য হবে। ঠিক আছে, আর আমরা এখানে অ্যানায়ন নিয়ে কেন কাজ করলাম না? কারণ কি
সবগুলাই কি আছে ক্লোরিন আছে, সবগুলাই অ্যানায়ন হিসেবে কে সেম জিনিসই আছে। সো সেইটা নিয়ে আমার কাজ করার কোনো দরকার নাই, ঠিক আছে। এর জন্য আমরা ক্যাটায়ন নিয়ে কাজ করছি। ক্যাটায়নের আকার কি হবে কম হবে, তার ক্ষেত্রে পোলার আয়ন কি হবে বেশি হবে। আর আরেকটা কি ছিল আমাদের যে অ্যানায়নের আকার কি হবে, অ্যানায়নের আকার হচ্ছে অনেক, মনে রাখবা কি অ্যানায়নের আকার কেমন হবে অনেক। তাহলে অ্যানায়নের আকার অনেক, অ্যানায়ন আকার অনেক অর্থাৎ বড় হবে। যে অ্যানায়ন যত বেশি বড় হবে তার ক্ষেত্রে ফাজানের নীতি তত বেশি প্রযোজ্য হবে, তার ক্ষেত্রে ফাজানের নীতি তত বেশি প্রযোজ্য হবে, ঠিক আছে। আচ্ছা, আর 3 নাম্বার যে সুপ্রিম রুলসটা আছে সেটা হচ্ছে কি ডি বা এফ অরবিটালের হচ্ছে উপস্থিতি, ডি বা এফ অরবিটালের উপস্থিতি, ঠিক আছে। অর্থাৎ যখনই তোমার কাছে ডি বা এফ অরবিটাল থাকবে তখন সেটা আর তিনটার উপরে যে তিনটা রুলস আছে সেটা আর সে মানবে না, তখন সে সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তখন কি সে অন্যের চেয়ে সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাবে, ঠিক আছে। ধরো আমি যদি এরকম দেই তাহলে হচ্ছে বললাম আমি অ্যালুমিনিয়াম 3+ আর ধরো আমি বললাম Fe2+। এখন তুমি চিন্তা করো অ্যালুমিনিয়াম 3+ এখানে চার্জ 3 হয়েছে, তার মানে বেশি হয়েছে, এইখানে চার্জ কম হয়েছে, এইটাই তো বেশি সমযোজী হওয়ার কথা। কিন্তু বলছি কি ডি বা এফ অরবিটাল থাকলেই সেই আগের রুলসগুলো আর সে মানে না। এই যে আয়রন একটা কি ডি ব্লক মল, অর্থাৎ এখানে ডি অরবিটাল আছে, যেহেতু তার এখানে ডি অরবিটাল আছে তার মানে কি সে সবচেয়ে বেশি সমযোজী হবে, এটা কি বেশি সমযোজী হবে, ঠিক আছে। আর তখন আর এই যে চার্জের রুলস সে মানবে না, তখন কি সে চার্জের যে রুলসটা আছে সেটাকে আর সে ফলো করবে না, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে আমরা এটা যদি দেখি পরের কোশ্চেন দেখি যে বলছে ফ্রিয়ন 12 এর আণবিক সংকেত কত। এই ক্ষেত্রে মনে রাখবা যে মানটা দেয়া থাকবে এর সাথে 90 যোগ করব, তাহলে ফ্রিয়ন কত 12 দেয়া আছে এর সাথে 90 যোগ করব, তাহলে কত হইছে 102। এর নিচে লিখবা CHF, কি লিখবা CHF, ঠিক আছে। এই 1টা হচ্ছে কার্বন সংখ্যা, 0টা হাইড্রোজেন সংখ্যা, 2টা হচ্ছে কি ফ্লোরিন সংখ্যা। আচ্ছা এই যে CFC যেগুলো আছে এগুলো কি আসলে জৈব যৌগ, আর জৈব যৌগ মানে কার্বনের যোজনী কত হয় 4 হয়, কার্বনের যোজনী কত হয় 4 হয়, কত হয় 4 হয়, ঠিক আছে। তাহলে এখানে কার্বন কয়টা আছে তোমার একটা কার্বনই আছে। আচ্ছা হাইড্রোজেন সংখ্যা নাই। আচ্ছা ফ্লোরিন কয়টা আছে 2টা, তাহলে একটা হাতে ফ্লোরিন দাও আর একটা হাতে ফ্লোরিন দাও। এখন তাহলে বাকি হাতগুলো কি দ্বারা পূরণ করবা, এখন দেখো নামের মধ্যে কি আছে তাদের CFC, ক্লোরো ফ্লোরো কার্বন, তার মানে কি আছে ক্লোরো মানে ক্লোরিন, অর্থাৎ তোমার যৌগ যেটা আছে ওটা কি ক্লোরিন থাকবেই থাকবে, নামের মধ্যে আছে ক্লোরো ফ্লোরো কার্বন, ঠিক আছে। তার মানে কার্বন ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন থাকবে। তাহলে বাকি যে খালি হাতগুলো 2টা আছে সেগুলো কি দ্বারা পূরণ করবা, সব সময় খালি হাত ক্লোরিন দ্বারা পূরণ করবে। তাহলে কি এখানে ক্লিক বসাও ক্লোরিন বসাও, এখানে কি ক্লোরিন বসাও। তাহলে সংকেতটা কি হইলো আমাদের দেখো, যদি আমরা লিখি CF 2টা CF2Cl2, কি হইলো CF2Cl2 হয়েছে, কি হয়েছে CF2Cl2, তাহলে এটা কি আমাদের সঠিক সংকেত, এটা কি সঠিক সংকেত, ঠিক আছে। আচ্ছা আর এই ক্ষেত্রে তোমাদের তাহলে একটা দিয়ে দিই, জাস্ট কি 90 যোগ করলে হয়ে যাবে। ধরো আমরা বললাম যে CFC হচ্ছে কত 113, সংকেত কত হবে এটা তোমরা সবাই কমেন্টে জানাবা, হ্যাঁ। CFC 113, জাস্ট কি 90 যোগ করবা, 90 যোগ করার পরে CHF লিখবা, তাইলেই হয়ে যাবে। এটা তোমরা সবাই কমেন্ট আনসার জানাবা যে এটা আনসার কত হবে, ঠিক আছে। আচ্ছা দেখো পরের কোশ্চেন যেটা আছে বলছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে নিচের কোনটি যৌগটার বিক্রিয়ার ফলে টোলুইন উৎপন্ন হয়। আচ্ছা তাহলে এই যে বেনজিন থেকে যে টোলুইন প্রসেস উৎপন্নের প্রসেস এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলা হয়, কি বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলা হয়, কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলা হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হয়, ধরো একটা বেনজিন প্লাস হচ্ছে কি একটা CH3Cl, অর্থাৎ একটা মিথাইল ক্লোরাইড যুক্ত হয়, প্লাস কি উৎপন্ন হয় এখানে আমাদের এই যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কি ইউজ করা হয় অনাদ্র AlCl3, অনাদ্র কি AlCl3 উৎপন্ন হয় এখানে আমাদের একটা কি মিথাইল বেনজিন উৎপন্ন হয় বা টোলুইন উৎপন্ন হয়, কি মিথাইল বেনজিন বা টোলুইন উৎপন্ন হয়, কি মিথাইল বেনজিন অথবা টোলুইন উৎপন্ন হয়। প্লাস এই যে আমাদের দেখো এখানে কি থাকে হাইড্রোজেন থাকে, এখানে কার্বনের মধ্যে প্রত্যেকটা এগুলা কি কার্বন, এগুলা কার্বন, এখানে কি প্রত্যেকটার মধ্যে কার্বনের মধ্যে কি আছে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন আছে, কি আছে হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে এই কার্বনে কি আছে হাইড্রোজেন আছে, এই কার্বনে কি এই কার্বনে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন কইরে আমি কি বসাইছি CH3 বসাইছি, ঠিক আছে। এই যে এখানে হাইড্রোজেনটা ছিল যে ওইটাকে প্রতিস্থাপন করে কি CH3 বসাইছি, তাহলে একটা হাইড্রোজেন এখানে খালি হয়েছে, তাহলে এই যে হাইড্রোজেনটা এই যে ক্লোরিনের সাথে যুক্ত হয় কি প্লাস HCl গঠন করে, কি গঠন করে HCl গঠন করে, ঠিক আছে। তাহলে এই যে প্রসেসটা এটাকে বলা হয় কি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলা হয়, কি বলা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে কোনটা ব্যবহার করলা তুমি, এই যে CH3Cl যেটা আছে কি একটা মিথাইল ক্লোরাইড তুমি ইউজ করলা, মিথাইল ক্লোরাইড ইউজ করলা, ঠিক আছে। বাকি যে জিনিসগুলো আছে দেখো এগুলো একটু দেখি, এই যে জিনিসটা আছে এটা কি ইথাইল ক্লোরাইড ইউজ করছো, তাহলে এখানে কি উৎপন্ন হবে তোমার এই যে এরকম উৎপন্ন কি হবে ইথাইল বেনজিন উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে ইথাইল বেনজিন উৎপন্ন হবে, CH2CH3 কি উৎপন্ন হবে ইথাইল বেনজিন উৎপন্ন হবে, ঠিক আছে। আচ্ছা পরে এই যে যেটা আছে এটাকে বলা হয় ফ্রিডেল ক্রাফট হচ্ছে কি অ্যাসাইলেশন, এটাকে
ফ্রিডেল হচ্ছে ক্রাফট অ্যাসাইলেশন বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়? অ্যাসাইলেশন আমি লিখে দিলাম এখানে, হ্যাঁ, অ্যাসাইলেশন বলা হয়। কি বলা হয়? ফ্রিডেল ক্রাফট হচ্ছে অ্যাসাইলেশন বলা হয়। কি বলা হয়? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বলা হয়। এখানে তাহলে উৎপন্ন হবে কি তোমার মিথাইল ফিনাইল কিটোন উৎপন্ন হয় বা এসিটোফেনল উৎপন্ন হয়, মিথাইল ফিনাইল কিটোন উৎপন্ন। তাহলে কি উৎপন্ন হয় এখানে? কি উৎপন্ন হয় তোমার? উৎপন্ন হবে আমাদের COCH3। তাহলে এটাকে বলা হয় মিথাইল ফিনাইল কিটোন। কি বলা হয়? মিথাইল ফিনাইল কিটোন বলা হয়, ঠিক আছে। আর এটা থেকে কোনো বেনজিন টেনজিন পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো এখান থেকে জানা রাখবে। ফ্রিডেল ক্রাফট আমরা অ্যালকাইলেশন পড়লাম, অ্যাসাইলেশন দুইটাই আমরা পড়ছি, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী বলছে কোন শর্তে বাফার ক্ষমতা সর্বাধিক হবে। এখন তাহলে দেখো সূত্র আমাদের কি ছিল? pH সমান pK প্লাস লগ হচ্ছে কি লবণ বাই হচ্ছে কি অম্ল, লবণ বাই অম্ল, ঠিক আছে, লবণ বাই অম্ল। pH সমান pK প্লাস লবণ বাই অম্ল। এখন তাহলে দেখো যখন তোমার কাছে pH আর pK সমান হয়ে যাবে, এইটা আর এটা যখন সমান হবে, তখনই তো কি তোমার বাফার ক্ষমতা যেটা আছে সেটা সর্বাধিক হবে। তার মানে কি যখন তোমার কাছে এই যে লবণ আর অম্লের ঘনমাত্রা কি সেম হবে, অর্থাৎ 1/1, ধরো কি ধরো 1 হচ্ছে কি 1 হবে, অর্থাৎ যখন কাটাকাটি করে তুমি কি পাবা? 1 পাবা। তার মানে কি log 1 এর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। log 1 এর মান কত? log 1 এর মান কত? 0। তার মানে 0। এখন তাহলে দেখো তুমি শুধু তাহলে কি হয়ে যাচ্ছে? pH সমান কি হয়ে যাইতেছে? pK হয়ে যাইতেছে। অর্থাৎ তখনই কি হবে? তোমার বাফার ক্ষমতা যেটা আছে এটা সবচেয়ে বেশি হবে। বাফার ক্ষমতা যেটা আছে তখন সেটা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। তাহলে pH আর pK যখন সমান হয় তখন কি হয়? বাফার ক্ষমতাটা সবচাইতে বেশি হয়। আর কখন হবে? যখন কি ঘনমাত্রাটা সেম হবে। ঘনমাত্রা ধরো 1 না হয়ে ধরো এইরকম হলো 0.05, এটাও কি হয়েছে? নিচেরটাও কি লবণেরটাও 0.05 হয়েছে, অম্লেরটাও কি 0.05। তার মানে কাটাকাটি করে 1 পাচ্ছ, আর log 1 এর মান 0। তখন কি আলটিমেটলি এই দুইজন সমান হয়ে যাবে। তার মানে তার বাফার ক্ষমতাটা সবচাইতে বেশি হবে, ঠিক আছে, মনে থাকবে। তার মানে যখন ঘনমাত্রা 1 হয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার মতো একটা কোশ্চেন, যে কখন pH আর pK সমান হবে, অর্থাৎ বাফার ক্ষমতা সর্বাধিক হবে যখন ঘনমাত্রা সমান হবে। আচ্ছা, পরে বলছে দেখো A থেকে 2A থেকে B হইছে বিক্রিয়াটা সাম্যাবস্থার কোন উক্তিটা সঠিক। তাহলে দেখো আমরা জানি কি Kp সমান Kc ইনটু RT del N, RT del হচ্ছে কি N। এখন তাহলে দেখো del N মানে কি? উৎপাদের মূল উৎপাদ মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের মূল, উৎপাদ মাইনাস কি বিক্রিয়কের যে মূল যেটা আছে সেটা হচ্ছে ওইটা। এখন তাহলে del N এখানে কত হবে? তাহলে কি উৎপাদ আছে 1 মোল, বিক্রিয়ক আছে 2 মোল, তাহলে কত হতো? মাইনাস হচ্ছে 1 পাচ্ছি। মান কত পাচ্ছি? -1। এখানে আর হিসাব বসাও। তাহলে Kp সমান হচ্ছে আমাদের Kc ইনটু RT হচ্ছে ইনভার্স 1। এখন তাহলে আমরা চিন্তা করতে পারি কি Kp সমান Kc, এই যে দেখো RT ইনভার্স 1 মানে কি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, নিচে লিখে দিতে পারি না RT, বা হচ্ছে ধরো আমরা বললাম tan ইনভার্স হচ্ছে 1, tan ইনভার্স 1, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/tan লিখতে পারি না আমরা? সেম কথাই তো। তাহলে আমরা RT ইনভার্স 1 কে জাস্ট নিচে লিখে দিছি, ঠিক আছে। এখন তাহলে দেখো কি হয়ে যায়? এই RT টা এর সাথে গুণন হয়ে যায়, আর RT গুণন হচ্ছে, তাহলে Kp ইনটু হচ্ছে কি RT, Kp ইনটু RT সমান হচ্ছে Kc। তাহলে এখন দেখো কে বড় হইলো তোমার? Kc এখানে কি হচ্ছে? বড় হইতেছে, কারণ এই দুইটা মানকে গুণন করে তুমি কি পাচ্ছ? Kc পাচ্ছ। Kp-টা এখানে কি হয়ে যাইতেছে? ছোট হয়ে যায়। কারণ কি Kp-এর ক্ষেত্রে দেখো এই RT দ্বারা ভাগ করলে তুমি Kc পাবে, অর্থাৎ কি মানটা ছোট হয়ে আসবে। ভাগ করলে কি সবসময় ছোট হয়ে আসে, গুণন যেহেতু করছো তার মানে কি বড় হইছে। সো এখানে কে বড়? Kc বড় হবে। কে বড় হবে? তাহলে Kc গ্রেটার দেন হচ্ছে কি হবে? Kp হবে। Kc গ্রেটার দেন Kp হবে। কে হবে? Kc। এই যে দেখো তাহলে কি এইটা হবে, কি হবে? Kc-টা বড় হবে। কি হবে? Kp-এর চেয়ে Kc-টা বড় হবে, ঠিক আছে। আচ্ছা দেখো পরেরটা দেখো, বলছে বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ কোনটা? বেনজিন বলে সক্রিয়কারী গ্রুপ মানে যেই জিনিসগুলো থাকলে বেনজিনটা আরো বেশি শক্তিশালী হয় সেটাকে বেনজিন বলে সক্রিয়কারী মূলক বলা হয়। এটা হচ্ছে কি আমাদের অর্থবারী নির্দেশক যারা আছে, অর্থবারী নির্দেশকগুলো কি আমাদের বেনজিন বলে সক্রিয়কারী মূলক। এখানে মনে রাখবা উদাহরণ যদি আসে সেই ক্ষেত্রে মনে রাখবা এমিনের এক্স কি কার এক্স? এমিনের এক্স কার এক্স? এমিনের হচ্ছে কি এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এমিনটা হচ্ছে কি এমিন মূলক নিজেই NH2। পরে হচ্ছে এ দিয়ে হচ্ছে আমাদের দেখো সেটা হচ্ছে অ্যালকোহল, এ দিয়ে কি আমাদের অ্যালকোহল মূলক। আচ্ছা পরে হচ্ছে মদে হচ্ছে মিথাইল মূলক CH3। আচ্ছা আর এক্স হচ্ছে কি আমাদের হেলোজেন, মানে কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ঠিক আছে। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন হচ্ছে আয়োডিন। তাহলে যখন তোমার কাছে এইগুলা থাকবে তখন কি হবে আমাদের? তখন কি হবে? সেইগুলা বেনজিন বলয়টা তখন এর চেয়ে বেনজিনের চেয়ে বেশি সক্রিয় হবে, অর্থাৎ এইগুলাকে বেনজিন বলে সক্রিয়কারী মূলক বলা হয়। এবং এইগুলা শুধুমাত্র অর্থপ্যারা অবস্থানে বসতে পারে। কি অবস্থানে বসতে পারে? শুধুমাত্র কি আমাদের অর্থপ্যারা অবস্থানে বসতে পারে, ঠিক আছে। এই যে এটাকে বলা হয় অর্থ অবস্থান, এটাকে মেটা অবস্থান, এটা হচ্ছে প্যারা অবস্থান। অর্থাৎ এখানে এই যে অবস্থান আর এই অবস্থানে কি তারা বৈশা বেনজিনটাকে বেনজিনের চেয়ে বেশি সক্রিয় করে দেয়। এটাকে বলা হয় কি? বেনজিন বলা হয় সক্রিয়কারী গ্রুপ, ঠিক আছে।
বলছে যে তাহলে কোনটা হবে आंसर? এই যে কি এমিন যেটা আছে কি এটা হচ্ছে আমাদের आंसर। আর তাহলে বাকি যারা আছে তারা কি হবে? মেটা নির্দেশক হবে এবং বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। অর্থাৎ এই বাকি তিনজন কি, এরা বেনজিন বলে কি মূলক? নিষ্ক্রিয়কারী মূলক। অর্থাৎ এইগুলা বেনজিনে থাকলে বেনজিনটা নিষ্ক্রিয় হয়ে যায়, কি হয়ে যায়? নিষ্ক্রিয় হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরের কোশ্চেন দেখি আমরা। বলছি নিচের কোন যৌগটা সিস ট্রান্স সমানতা অর্থাৎ জ্যামিতিক সমানতা হচ্ছে প্রদর্শন করবে? এই ক্ষেত্রে মনে রাখবা কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা আছে, এই যে কার্বনে কয় হাত? 4 হাত, এইখানে 2 হাত আর এইখানে 2 হাত হইছে। মনে রাখবা এই একটা কার্বনের 2 হাতে এই যে এই হাত, ধরো এইখানে হাইড্রোজেন আছে, এইখানে হাইড্রোজেন আছে, বা ধরো এইটা লিখা দেই যে সেম জিনিস। মনে রাখবা কি সেম জিনিস, যদি সেম জিনিস থাকে, একটা কার্বনের 2 হাতে সেম জিনিস থাকলে সে কখনোই জ্যামিতিক সমানতা দিতে পারবে না, কখনোই জ্যামিতিক সমানতা দিতে পারবে। আবার এইটার সাথে মিলাই দিতে না যে এই কার্বনে হচ্ছে হাইড্রোজেন আছে, এই কার্বন হাইড্রোজেন আছে, দুইজন তো সেম সেম আছে, এইভাবে না। একটা সিঙ্গেল কার্বনের 2 হাতে যে সেম জিনিস থাকে তার মানে সে কখনো জ্যামিতিক সমানতা দিবে না। ধরো আমি বললাম যে এরকম কার্বন কার্বন দ্বিবন্ধন, ধরো হচ্ছে এখানে আছে CH3, এখানেও আছে ধরো CH3, আর ধরো এই হাতে আছে হচ্ছে H, এই হাতে আছে ধরো CH3। এখন তুমি দেখো এই কার্বনের 2 হাতে কি এই হাতেও CH3, এই হাতেও CH3, অর্থাৎ এইটা জ্যামিতিক সমানতা দিবে না। কি করবে না? দিবে না। তাহলে বললাম কি যে যখনই সেম জিনিস থাকবে তখন জ্যামিতিক সমানতা দিবে না। মনে থাকবে জাস্ট এইটা, এই জিনিসটা মনে রাখলে তুমি কোশ্চেন আনসার করতে পারবে। এখন তাহলে দেখো বলছে কোনটা প্রদর্শন করবে। যার ক্ষেত্রে দ্বিবন্ধন নাই, অর্থ কাজই নাই, এটা হচ্ছে আমাদের কাজই হবে না, এগুলোর কাজই নাই, ঠিক আছে? যে দ্বিবন্ধন যুক্ত কার্বন হইতে হবে, বা আমাদের জ্যামিতিক সমানতার শর্ত কি? 1 নাম্বার প্রতিস্থাপিত অ্যালকিন, 2 নাম্বার কি চাকরিক যৌগ হইতে হবে। তাহলে 1 নাম্বার শর্ত প্রতিস্থাপিত অ্যালকিন কি থাকতে হবে? প্রতিস্থাপিত অ্যালকিন থাকতে হবে, প্রতিস্থাপিত অ্যালকিন থাকতে হবে, সাথে কি চাকরিক যৌগ হইতো, সাথে চাকরিক যৌগ হইতো, কি চাকরিক যৌগ হইতে হবে, কি হইতে হবে? চাকরিক হইতে হবে, ঠিক আছে? তাহলে এই দুইটা শর্ত যারা ফলো করে তাদের ক্ষেত্রে হয়। এখন তাহলে দেখো এই দুইটার মধ্যে আমরা কোনটা আনসার হবে? এই যে তুমি এটা চিন্তা করো, এটা ক্ষেত্রে তাহলে কার্বন কার্বন হচ্ছে দ্বিবন্ধন, কার্বন কার্বন কি দ্বিবন্ধন। আচ্ছা, এখন তাহলে দেখো বাকি হাতে কি আছে? এক হাতে আছে হাইড্রোজেন, এক হাতে আছে ক্লোরিন, তাহলে হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন, এক হাতে আছে হাইড্রোজেন আর এক হাতে আছে ক্লোরিন। তার মানে এইটা দেখো এইটার ক্ষেত্রে কি হয়েছে? এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, তার মানে 2 হাতে 2টা ভিন্ন জিনিস হয়েছে। সো সে কি করবে? কি আমাদের সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারবে। সে কি করতে পারবে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারবে, কিন্তু এটা কিন্তু পারবে না। কারণ কি? দেখো এই যে তুমি চিন্তা করো, যদি 2 হাতে দেখো হাইড্রোজেন আছে, কি H2 আছে, কি আছে? হাইড্রোজেন হচ্ছে আছে। এখন তুমি চিন্তা করো এই যে 2 হাতে সেম জিনিস আছে, তার মানে সে কি পারবে? সে পারবে না। সে কি জ্যামিতিক সমানতা দিতে পারবে না। সে কি করতে পারবে না? জ্যামিতিক সমানতা দিতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আর জ্যামিতিক সমানতার ক্ষেত্রে সিস সমানও বলা হয় কোনটাকে? যখন উপরে উপরে মিলে যায়, যে উপরে হাইড্রোজেন উপর হাইড্রোজেন মিলে গেছে তখন সেটাকে বলা হয় সিস সমানও। যখন আড়াআড়ি ভাবে মিলে, ধরো এখানে হাইড্রোজেন আছে, ধরো আর হচ্ছে এখানে, ধরো এখানে দিই একটু, যদি হচ্ছে আমাদের কি এখানে ধরো হচ্ছে কি Cl, এখানে ধরো হাইড্রোজেন, তাহলে কি আড়াআড়ি ভাবে মিলছে না? এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, আড়াআড়ি ভাবে মিললে সেটাকে বলা হয় ট্রান্স সমানু। অর্থাৎ উপরে সেম ভাবে মিললে সিস, আড়াআড়ি ভাবে মিললে ট্রান্স সমানু বলা হয়, ঠিক আছে? এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট, আসার মতো একটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, পরের যেটা আছে বলছে কোনটা? উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড মানে সে অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, সে ক্ষার হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ অ্যাসিড ক্ষার দুইজনের সাথে বিক্রিয়া করতে পারে। এখন উদাহরণগুলো বেশি আসে, তাহলে মনে রাখবা যে জেনে এলাম সানিয়া পাবে, কি পাবে, হ্যাঁ? তাহলে জাস্ট এই সূত্রটা দিয়ে মনে রাখবা, হ্যাঁ? জেনে এলাম সানিয়া পাবে, ঠিক আছে? আচ্ছা, জেনে দিয়ে হচ্ছে জিঙ্ক অক্সাইড, এলাম দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, সানিয়া দিয়ে হচ্ছে SnO2, আচ্ছা পাবে দিয়ে হচ্ছে PbO2, আচ্ছা এই পি দিয়ে হচ্ছে PbO, আর হচ্ছে বে দিয়ে হচ্ছে বেরিলিয়াম অক্সাইড। এগুলো হচ্ছে তাহলে কি আমাদের উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে, অ্যাসিড ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে। তাহলে এই যে দেখো জিঙ্ক অক্সাইড যেটা আছে সেটা কি আমাদের উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। তাহলে নিউমোনিকটা কি? জেনে এলাম সানিয়া পাবে, ঠিক আছে? তাহলে জেনে এলাম সানিয়া চান্স পাবে, টিসিওতে কি চান্স পাবে। আচ্ছা, বলছে ইথিলিনকে হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে নিচে কোনটি উৎপন্ন হয়? এখন তুমি দেখো একটা পরীক্ষা বসছো না, যে কি বলে যে আমাদের কি অসম্পৃক্ততার পরীক্ষা নির্ণয় করা হয় কি ব্রোমিন পরীক্ষা, বেয়ার পরীক্ষার মাধ্যমে। এটা পড়ছি না আমরা? বেয়ার পরীক্ষা পড়ছি। তাহলে এই যে পরীক্ষাটা দেয়া আছে, এটা কি পরীক্ষা দেয়া আছে? আসলে এটা বেয়ার পরীক্ষায় দেয়া আছে। কি পরীক্ষা দেয়া আছে? এটা বেয়ার পরীক্ষায় দেয়া আছে। কি এটা কি পরীক্ষা দেয়া আছে? ব্রোমিন পরীক্ষা আর বেয়ার পরীক্ষায় আমাদের হয়, ঠিক আছে? তাহলে এটা কি পরীক্ষা দেয়া আছে? বেয়ার পরীক্ষাটা দেয়া আছে। তাহলে এই ক্ষেত্রে কি হয় আসলে দেখো, তাহলে ইথিলিন CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? তাহলে এখানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা কি করছো? জারণ করছো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখান থেকে কি পাওয়া যায়? জায়মান অক্সিজেন পাওয়া যায়। কি পাওয়া যায়? জায়মান অক্সিজেন পাওয়া যায়। প্লাস পানির সাথে যখন বিক্রিয়া করবা তুমি, তখন কি উৎপন্ন হয়? এখানে
ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। CH2OH কি উৎপন্ন হয়? ইথিলিন গ্লাইকল বা একটা কি 2 কার্বন কি, তাহলে 2টা OH যুক্ত একটা অ্যালকোহল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইথিলিন গ্লাইকল। এটার নাম কি? ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। কি? ইথিলিন গ্লাইকল। কি উৎপন্ন হয়? ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। ঠিক আছে, কি উৎপন্ন হয়? ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? তাহলে এটাকে কি বললাম আমরা? একটা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া বা বেয়ার পরীক্ষা, আমরা এটাকে বললাম। আচ্ছা, এখন তাহলে বাকি জিনিসগুলো, এই যে এইটা কেন হইলো না, এই যে এইটা কেন হইলো? আমরা সবসময় জানি যে কি অ্যালকিন থেকে অ্যালকোহল পাওয়া যায়, আর হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন পাওয়া যায়। এখন তো তোমার মনে কোশ্চেন হইতে পারে যে ভাই আমরা কি সবসময় 2 কার্বনের একটা অ্যালকোহল পাবো? আমি অ্যালকিন যেহেতু 2 কার্বনের আছে, সো এখানে 2 কার্বনের একটা অ্যালকোহল পাবো, সো এইটাও তো আমার পাওয়া উচিত ছিল, এটাও তো 2 কার্বনেরই আছে। কিন্তু এখানে আসলে ঝামেলাটা কি হয়? ঝামেলাটা হচ্ছে তোমার এইটার জন্য এখানে কি তুমি কি ইউজ করছো? তুমি জায়মান অক্সিজেন ইউজ করছো, বা জায়মান অক্সিজেনটা তোমার কাছে ফিক্সড করে দেয়া আছে, কিন্তু এখানে কিন্তু কি তোমার জায়মান অক্সিজেন থাকে না। এখানে কি ইউজ করতে হয়? যদি তুমি এটা থেকে পাইতে তখন ফসফরিক অ্যাসিড H3PO4 ইউজ করতে, কি ইউজ করতে হয়? ফসফরিক অ্যাসিড ইউজ করতে হয়। কিন্তু এখানে তুমি ইউজ করছো কি? তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করছো। আর এইটা উৎপন্ন করার জন্য দেখো তুমি এখানে কিন্তু হাইড্রোজেন কয়টা করে আছে? 2টা করে আছে। কিন্তু এখানে করতে হইলে কি তোমার CH3 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন বেশি দিতে হবে। বেশি হাইড্রোজেনটা তুমি কই থেকে দিবা? এখানে পটাশিয়ামে কোনো কি হাইড্রোজেন কিন্তু সে দান করতে পারে না। সে কি করে? জাস্ট সে জায়মান অক্সিজেন দেয়। এখান থেকে কোনো হাইড্রোজেন কি দিতে পারে? পানি তো জাস্ট একটা মাধ্যম, পানির থেকে কোনো হাইড্রোজেন এখানে আসবে না। জাস্ট তাহলে কি এখানে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট সে কোনো হাইড্রোজেন দিতে পারে না। এর জন্য কি আলটিমেটলি তোমার ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। ঠিক আছে, বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি যে কেন আমাদের এটা হইলো না, কেন আমাদের এইটা হইছে। আর এটা তো হওয়াই সম্ভব না। আছে 1 কার্বন, তোমার কাছে 2 কার্বন থেকে তুমি 2 কার্বনই পাবে, 1 কার্বন তো কখনোই পাওয়া সম্ভব না। 1 কার্বনে কি কখনোই পাওয়া সম্ভব না। আচ্ছা, বলছে নিচের কোন যৌগটা টোটোমারিজম হচ্ছে প্রদর্শন করে? টোটোমারিজম মানে কি? সেটা হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানুপাল হয়। কি? গতিশীল কার্যকরী মূলক সমাণু বলা হয়। গতিশীল কি কার্যকরী মূলক হচ্ছে সমাণু বলা হয়। ঠিক আছে, এক্ষেত্রে শর্ত কি? শর্ত হচ্ছে আমাদের কি থাকতে হবে? সেটা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন যুক্ত হচ্ছে আমাদের কার্বনিল মূলক থাকতে হবে। কি? কার্বনিল মূলক থাকতে হবে। ঠিক আছে, আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল মূলক থাকলে সেটা আমার মধ্যে কি টোটোমারিজম দিবে। ঠিক আছে, তাহলে কি হইতে পারে আমাদের? ধরো CH3 কিটোনটা কি করতে পারে? CH3CO হচ্ছে কি CH3। কিটোন কি করতে পারে? যে প্রোপানন যেটা আছে, কিটোন, প্রোপানন কি একটা কিটোনের উদাহরণ। বাকিগুলো এই দেখো প্রোপেন একটা অ্যালকেন, প্রোপানল একটা অ্যালকোহল, প্রোপানিক অ্যাসিড, তো এগুলো হবেই না। তাহলে বাকি যেটা আছে এইটা আমাদের প্রোপানন, মানে কিটোনটা কি করতে পারে? সে টোটোমারিজম সমানতা দিতে পারে। কি করতে পারে? দিতে পারে। তাহলে এখান থেকে কি হয়ে যায় আসলে দেখো, আমরা যদি একটু দেখাই, তাহলে এখানে যে হাইড্রোজেনটা থাকে তোমার, এই যে কি এখানে যে অক্সিজেনটা থাকে, অক্সিজেনটা কি একটা তড়িৎ ঋণাত্মক হচ্ছে পরমাণু। তাহলে এখানে তার এখানে কি 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। আর এখান থেকে এই যে তোমার CH3 আছে না, এখানে কি হয়? CH2 আর হচ্ছে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনটাকে অক্সিজেন কি নিজের দিকে টাইনা নিয়ে আসে, নিজের দিকে করে টাইনা নিয়ে আসে। যখন সে টাইনা নিয়ে আসে তখন কি উৎপন্ন হয় যে আলটিমেটলি সেটা হচ্ছে আমাদের CH3 দেখো COH আর হচ্ছে CH2। এখন তাহলে দেখো কার্বনের ক্ষেত্রে কি 4 হাত তো পূরণ করতে হবে। 4 হাত পূরণ করার জন্য তাহলে 1 হাত 2 হাত 3 হাত আছে, তাহলে এখানে একটা কি দ্বিবন্ধন দিতে হবে। অর্থাৎ তাহলে দেখো এখানে ছিল একটা কি কিটোন, হয়ে গেছে কি একটা অ্যালকোহল প্লাস হচ্ছে অ্যালকিন। তাহলে এর জন্য এটাকে বলা হয় কিটো, কি বলা হয়? কিটো ইনল সমাণু বলা হয়। কি বলা হয়? কিটো ইনল সমাণু। অর্থাৎ আমি কি অ্যালকিন এবং কি অ্যালকোহল দুইটাই এইখান থেকে পাই, এর জন্য এটা কি বলা হয়? কিটো ইনল সমাণু বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আর এখানে মনে রাখবা যে আলফা হাইড্রোজেন জিনিসটা কি। যেমন দেখো একটু জিনিস দেখাই তোমাদের, যে ধরো একটু দেখাই, যদি ধরো CH ধরো, আচ্ছা CH3 ওইটা যদি দেখাই একটু, CO হচ্ছে কি CH3। তাহলে দেখো প্রথমে আমরা আলফা কার্বন দেখি একটু। আলফা কার্বন হচ্ছে কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত তাকে বলা হয় আলফা কার্বন। আর আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে তাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন, তাকে বলা হয় কি আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এখন তাহলে দেখো কিটোন কার্যকরী মূলক এর সাথে যুক্ত, অর্থাৎ এইটাও কি আমাদের, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এইটাও কি আমাদের আলফা কার্বন, দুইটাই তো দোষ করে নাই, দুইজনই যুক্ত আছে। তাহলে দেখো এই আলফা কার্বনের যে হাইড্রোজেনটা আছে এইটাকে বলা হয় হচ্ছে আলফা হাইড্রোজেন। এটাকে বলতেছি কি আমরা আলফা হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনটাকে আলফা হাইড্রোজেন বলতেছি, এই হাইড্রোজেনটাকে আমরা বলবো কি আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এই হাইড্রোজেনটাকে আমরা কি বলবো? আলফা হাইড্রোজেন। বুঝাইতে পারছি? আচ্ছা, ধরো তোমার কাছে বললাম এই যে এরকম HCHO। আচ্ছা, এখন তাহলে দেখো এখানে কি এটা কার্যকরী মূলক যুক্ত আছে এর সাথে। এখন তাহলে এখানে কার্বনই তো নাই,
কি হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এখন তাহলে দেখো এখানে কি আলফা কার্বনই তোমার নাই, যেখানে তোমার ধরো পিতাই নাই, সন্তান আসার কথা তো কোনো মানেই হয় না, তাহলে এখানে আলফা কার্বনই নাই। আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটাকে বলা আলফা হাইড্রোজেন। সো যেখানে আলফা কার্বন নাই ওইখানে কি আলফা হাইড্রোজেনের কথা আসবে? আসবে না। সো এটা কি এখানে আলফা হাইড্রোজেন না, এখানে কি আলফা হাইড্রোজেনও হচ্ছে কি নাই। যেহেতু আলফা হাইড্রোজেন নাই তার মানে সে কি টোটোমারিজম দিবে না, সে কি করবে না, টোটোমারিজম দিতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা কি হবে? প্রোপানন হবে। বুঝাইতে পারছি আশা করি? আলফা হাইড্রোজেন, আলফা কার্বন এগুলো বুঝাইতে পারছি, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বলছে নিচের কোন যৌগটা হেলোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? হেলোফর্ম বিক্রিয়ায় কি অংশগ্রহণ করে না। ঠিক আছে, দেখো তাহলে হেলোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করার শর্ত হচ্ছে কি? শর্ত হচ্ছে আমাদের কি CH3 মানে কার্বন নির্মূলক থাকতে হবে, CH3 মিথাইল কার্বন নির্মূলক CH3CO। এই খাতে এই যে ফাঁকা হাতটা আছে এই ফাঁকা হাতে হয় হাইড্রোজেন বসবে অথবা CH3 মূলক বসবে। এর বাইরে যা কিছুই বসুক সে কি করবে না, আমাদের হেলোফর্ম বিক্রিয়া দিবে না। তার মানে এইটুক ফিক্সড, এইটুকের মান ফিক্সড, বাকি হাতে হাইড্রোজেন অথবা CH3 বসবে। ঠিক আছে, তাহলে ধরো দেখাই CH3CO হচ্ছে ধরো আমি বললাম যে ধরো হচ্ছে ক্লোরিন, তার মানে হাইড্রোজেন অথবা CH3 এর মধ্যে পড়ছে, তার মানে পড়ে না, সে কি হেলোফর্ম দিবে না। ধরো বললাম CH3CO, ধরো আমি বললাম OH পড়ছে, পড়ে না, তার মানে OH টা কি H বা CH3 এর মধ্যে পড়ে না, তার মানে সে হেলোফর্ম দিবে না। ধরো আমি বললাম CH3CO হচ্ছে আমি বললাম ধরো হচ্ছে NH2, তার মানে সেও কি আমাদের হেলোফর্ম বিক্রিয়া দিবে না। কে দিতে পারবে সেটা হচ্ছে দেখো আমি যদি দেখি একটু CH3 তাহলে কি CO হচ্ছে কি H বসতে পারে, তার মানে সে কি দিবে, H হলে কি CHO হয়ে যাবে, অ্যালডিহাইড হয়ে যাবে। তারপরে CH3CO হচ্ছে কি CH3, এরাও কি করতে পারবে, সে হচ্ছে আমার হেলোফর্ম বিক্রিয়া দিতে পারবে। এছাড়া সাথে যেগুলো তোমার যে অ্যালকোহলটা থেকে তুমি সেটাকে জারণ করলে কি পাবা, মিথাইল কার্বন নির্মূলক যুক্ত একটা পাবা, সেটাকে কি করা যায়, তারাও হেলোফর্ম বিক্রিয়া দেবে। অর্থাৎ এই ক্ষেত্রে ইথানল কি ইথানল প্লাস প্রোপানল 2 প্লাস কি প্রোপানল 2 কি করতে পারে, প্রোপানল 2 হচ্ছে আমাদের কি করতে পারে, তারা হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। তারা কি করবে, হেলোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে, কারণ এগুলো থেকে আমি যে কি মিথাইল কার্বন নির্মূলক যুক্ত একটা অ্যালডিহাইড কিটোন পাইতে পারি, কি পাইতে পারি, কিটোন পাইতে পারি। ঠিক আছে, সো আনসার কোনটা হইতেছে, বলছে প্রদর্শন করবে না, তাহলে এটা তো হওয়া সম্ভব না। এই যে CHO আছে, তার মানে এটা সম্ভব, এই যে CHO এটা সম্ভব দিবে এটা। পরে বলছে কি যে দেখো আমরা যদি একটু দেখি CH3CH2OH, এটা কি একটা ইথানল, এটা কি আমাদের ইথানল, তার মানে সেও দিবে, ইথানল তো দিবেই, যে মাত্রই বলছি আমরা ইথানল তো দিবেই। আর বাকি যেটা আছে এই যে দেখো CH3COCH3, এই যে CH3COCH3 সেও দিবে। বাকি যেটা আছে প্রথমটা সে কি করবে না, আমাদের দিতে পারবে না, সে ছাড়া বাকি সবাই দিতে পারবে। বাকি সবাই কি করতে পারবে, দিতে পারবে। ঠিক আছে, বাকি সবাই কি করতে পারবে, দিতে পারবে। বাকি সবাই হচ্ছে আমাদের কি হেলোফর্ম বিক্রিয়া দিতে পারবে, শুধুমাত্র এক নাম্বারটা ছাড়া। আচ্ছা, বলছে 4f অরবিটালে n+l এর মান হচ্ছে কত, তাহলে 4f, তাহলে 4f n এর মান হচ্ছে এখানে 4, l এর মান কত সেটা হচ্ছে আমাদের f এর ক্ষেত্রে হচ্ছে 3, তাহলে কি n+l, তাহলে 4 প্লাস হচ্ছে 3, তার মানে কত 7, কত হয় 7 হইছে, কত হইছে 7 হইছে। সহজ কোশ্চেন। আচ্ছা, বলছে কোন শর্তে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে অনুরূপ হবে। এই ক্ষেত্রে মনে রাখবা তাপমাত্রা, দেখো তাপমাত্রা হচ্ছে চাপ। এখন দেখো মনে রাখবা তাপমাত্রার অক্ষর কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, কয়টা অক্ষর, চারটা, চাপে কয়টা অক্ষর, দুইটা অক্ষর। সো এখানে যার ক্ষেত্রে বেশি তাপমাত্রার অক্ষর বেশি, তার মানে সে বেশি হবে, তার মানে কি তাপমাত্রা হইতে হবে উচ্চ, তাপমাত্রা হইতে হবে কি উচ্চ। চাপ যেহেতু কম অক্ষর তার মানে সেও কি হবে, কমই হবে, তার মানে কি চাপ হইতে হবে নিম্ন বা কম, চাপ হইতে হবে কি নিম্ন, অর্থাৎ নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা কি হবে, আদর্শ আচরণ করবে। কি উচ্চ তাপমাত্রা কি নিম্ন চাপ, কি তাহলে বুঝাইতে পারছি, সহজ, খুবই সহজ। তাপমাত্রা বেশি অক্ষর, তাপমাত্রা উচ্চ হইতে হবে, চাপ কম অক্ষর, চাপ কি হইতে হবে, কম হইতে হবে বা নিম্ন হইতে হবে। ঠিক আছে। আচ্ছা, বলছে কপার প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে এখানে বিক্রিয়ার ইএমএফ এর মান কত চাইছে। এই ক্ষেত্রে তাহলে দেখো আমরা যদি একটু দেখি, আমরা জানি যে দেখো যদি তোমার কপার থেকে কপার, আচ্ছা আরেকটা জিনিস দেখাই একটু, কি ধরো হচ্ছে ম্যাগনেসিয়াম আর হচ্ছে কপার, ম্যাগনেসিয়াম আর হচ্ছে কপার, এখানে তো এইটাই হইছে আসলে, হ্যাঁ এইটাই হচ্ছে। আর বিক্রিয়াটা যদি একটু দেখাই তোমাদের, যদি বিক্রিয়াটা দেখাই দেখো তাহলে যে আমাদের কি হয় আসলে, কপার প্লাস ম্যাগনেসিয়াম 2+ থেকে উৎপন্ন হয়েছে কি আমাদের কপার 2+ প্লাস হচ্ছে আমাদের কি ম্যাগনেসিয়াম, এইটাই হচ্ছে নরমালি হয়েছে, এখানে 2+ এর মধ্যে এসে সালফেট যুক্ত হয়েছে। এখন তাহলে দেখো আমরা জানি কি যে যারা তড়িৎ রাসায়নিক সারির উপরের দিকে অবস্থান করে তারা জারণ করে, যারা নিচের দিকে অবস্থান করে তারা বিজারণ করে। তাহলে এখানে কি উপরে কি আছে, জারণ কার ক্ষেত্রে ঘটবে, অবশ্যই কার ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ঘটবে, যেহেতু সে উপরে থাকে। বিজারণ কার ক্ষেত্রে ঘটবে, সেটা হচ্ছে আমাদের কি বিজারণ কার ক্ষেত্রে ঘটবে, কপারের ক্ষেত্রে ঘটবে, কারণ সে তড়িৎ রাসায়নিক সারির নিচের দিকে আছে। এখন তাহলে দেখো জারণের ক্ষেত্রে আমরা জানি সব সময় যে কি হয়, তোমার ম্যাগনেসিয়াম সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়,
তাহলে এইটা হচ্ছে আমাদের জারণ প্রসেস। আর কপারের ক্ষেত্রে কি হবে, বিজারণের ক্ষেত্রে কি হয়, কপার 2+ সে 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। অর্থাৎ সবসময় জারণের ক্ষেত্রে ধাতু থেকে আয়ন হয়, এটা জারণ প্রসেস। আর বিজারণের ক্ষেত্রে আয়ন থেকে ধাতু হয়, এটা হচ্ছে বিজারণ প্রসেস। এখন তাহলে কি বিক্রিয়ার মধ্যে তোমার কি দেয়া আছে, ম্যাগনেসিয়াম 2+ থেকে কি হয়েছে, ম্যাগনেসিয়াম হয়েছে, অর্থাৎ ব্যতিক্রমটা দেয়া আছে। এখন তাহলে ইএমএফ যদি আমরা বের করি, কি ইএমএফটা আমরা যদি বের করি, দেখো একটু দেখাই তাহলে বুঝবা তোমরা কি ইএমএফ। সেটা হচ্ছে আমাদেরকে আমরা জানি হচ্ছে অ্যানোডে হচ্ছে কি জারণ মানে অক্সিডেশন, আর হচ্ছে ক্যাথোডে কি সেটা হচ্ছে আমাদের রিডাকশন, ক্যাথোডে রিডাকশন। ঠিক আছে, যদি এটা ঘটে তার মানে তাদের সামনে প্লাস হবে, অন্যথায় মাইনাস হয়। তাহলে দেখো অ্যানোডে কি ঘটছে, আমাদের জারণ কি ঘটছে, তোমার এখানে ঘটে নাই, ব্যতিক্রম ঘটাইছে। তার মানে কি হবে, এখানে সামনে মাইনাস হবে, কি হবে, সামনে একটা মাইনাস হবে, কি হবে, সামনে মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে দেখো ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়, ক্যাথোডে কি হয়, রিডাকশন হয়। তাহলে কি যদি রিডাকশন ঘটে তার মানে সেটা ঠিক আছে, কিন্তু এখানে কি ঘটছে, উল্টাটা ঘটছে, এখানে কি উল্টাটা ঘটছে। তার মানে কি এখানে কি হবে, একটা মাইনাস হবে, এখানে কি হবে, একটা মাইনাস হবে, এখানে কি হবে, তাহলে একটা মাইনাস হবে। ঠিক আছে, এখন তাহলে মান যদি চিন্তা করি, ধরো আমরা এই যে ম্যাগনেসিয়াম 2+ এর যে মানটা আছে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে মান হচ্ছে আমাদের হয় সেটা হচ্ছে 2.36 হয়, হ্যাঁ। আর হচ্ছে কপারের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত পয়েন্ট হচ্ছে কত প্লাস হচ্ছে 0.34 হয়, কত হয় প্লাস 0.34 হয়, কত হয় প্লাস 0.34 হয়, কত হয় 0.34 হয়। ঠিক আছে, এখন দেখো মানগুলো জাস্ট বসাই। তাহলে অ্যানোডের ক্ষেত্রে কি আমাদের ম্যাগনেসিয়ামের মানটা আমরা বসাবো, এখানে ম্যাগনেসিয়ামের মান কত আছে 2.36, আর সূত্রের হচ্ছে মাইনাস, এই মাইনাস সাথে এই যে মাইনাস সূত্রের মাইনাস, কপারের ক্ষেত্রে কত পাচ্ছ তুমি 0.34, কত পাচ্ছ 0.34। ঠিক আছে, তাহলে জাস্ট যোগ করে দিলে কত হবে, সেটা আলটিমেটলি কত হয় মাইনাস 2.70 হবে, কত হবে -2.70, দুইটাকে একসাথে করলে কত হবে -2.70 হবে, সেটা কত -2.70 হবে। বুঝাইতে পারছি কেন হয়েছে মাইনাস, সহজ জিনিস। অ্যানোডে কি ঘটে, জারণ ঘটবে, অক্সিডেশন মানে জারণ, কিন্তু কি অ্যানোডে কি তোমার জারণ ঘটছে, কি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হলে জারণ ঘটতো, কিন্তু এটা তো ঘটে নাই, ব্যতিক্রম ঘটছে। যেহেতু ব্যতিক্রম ঘটছে তার মানে সামনে মাইনাস হবে। কপারের ক্ষেত্রে কপার 2+ থেকে কপার হলে বিচরণ ঘটতো, কিন্তু ওইটা তো ঘটে নাই, কপার থেকে কপার 2+ হয়েছে, সো এটার মধ্যে কি ঘটছে, ব্যতিক্রম ঘটছে, তার কারণে মাইনাস আসছে। ঠিক আছে, জাস্ট মানটা বসাইলেই আমাদের আনসার হয়ে যাবে। আচ্ছা, বলছে হুন্ডের নিয়ম অনুযায়ী আয়রনের হচ্ছে ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে কয়টা বিজোড় ইলেকট্রন হচ্ছে আছে। তাহলে দেখো আয়রন কত, আয়রন হচ্ছে 26, আয়রন 26। এখন তার ইলেকট্রন বিন্যাস চিন্তা করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হচ্ছে কি 4 হচ্ছে s 4s2, তাহলে 3d কত থাকে, 3d হচ্ছে 6, 3d 6 যেহেতু 26। তাহলে বলছে ডি অরবিটালে, তাহলে এই যে ডি তে কয়টা, 5টা অরবিটাল থাকে। দেখো আমরা যদি চিন্তা করি 1 2 3 4, তাহলে কি প্রথমে একমুখী ইলেকট্রনগুলো প্রথমে একমুখী স্পিনে প্রবেশ করে, এরপরে কি বিপরীতমুখী স্পিনে যাবে, তাহলে বাকি যে একটি ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে যাবে, তার মানে সে জোড়বদ্ধ হয়ে গিয়েছে। তার বাকি যে এটা আছে এগুলো কি বিজোড়, 1টা 2টা 3টা 4টা, তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা আছে তোমার এখানে, বিজোড় ইলেকট্রন কয়টা আছে, সেটা হচ্ছে 4টা আছে, কয়টা আছে, সেটা হচ্ছে 4টা আছে, কয়টা আছে 4টা আছে। ঠিক আছে, আচ্ছা। পরের কোশ্চেন বলছে CH3MgX এর সাথে নিচের কোন যৌগের বিক্রিয়ায় আইসোপ্রোপানল উৎপন্ন হয়। আইসোপ্রোপানল মানে 2 ডিগ্রি অ্যালকোহল, কি 2 ডিগ্রি অ্যালকোহল, কি আইসোপ্রোপানল মানে কি 2 ডিগ্রি অ্যালকোহল, কি 2 ডিগ্রি অ্যালকোহল। এখন তাহলে দেখো আমরা জানি কি এটা কি আসলে গ্রিগনার্ড বিকারক, CH3MgX অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে কি বলা হয়, গ্রিগনার্ড বিকারক বলা হয়। আমরা জানি কি যে ফর্মালডিহাইড কি HCHO এর সাথে আমি কি যদি CH3 হচ্ছে কি MgX এর বিক্রিয়া করাই, তার মানে আমি কি পাবো, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, সবসময় ফিক্সড এটা 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে পাবো। যদি আমি কি করাই বাকি সকল অ্যালডিহাইডকে, কি বাকি সকল অ্যালডিহাইড, বাকি সকল হচ্ছে কি আমাদের অ্যালডিহাইডকে যদি আমি কি CH3 হচ্ছে কি MgX বিক্রিয়া করাইলে কত, আমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, কত 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। আর সকল কিটোন থেকে আমি কি পাবো, সকল কিটোন থেকে হচ্ছে আমি কি পাবো, কিটোনের সাথে যদি আমি কি করাই প্লাস CH3Mg হচ্ছে কি X করালে সেই ক্ষেত্রে আমি কত 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, কত পাবো 3 ডিগ্রি অ্যালকোহল পাবো। অর্থাৎ শুধুমাত্র 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায় গ্রিগনাইট বিকারকের সাথে বিক্রিয়া করালে, অন্য কোনো ভাবেই তুমি কি করতে পারবে না, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবে না। 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে হইলে তোমার গ্রিগনাইট বিকারকই লাগবে, অন্য কিছু হইলে হওয়া যাবে না। ঠিক আছে, এখন তাহলে দেখো, তাহলে বাকি সকল অ্যালডিহাইড থেকে আমি কি পাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহল, বা এখানে কি 2 ডিগ্রি অ্যালকোহলটাই চাইছে আমার কাছে। তাহলে দেখো আমি দেখি এই যে এটা থেকে আমি কি পাবো 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, কি 1 ডিগ্রি অ্যালকোহল পাবো, সো এটা আমাদের হওয়া সম্ভব না। এই যে CH3CHO এই যে বাকি সকল অ্যালডিহাইড যেটা আছে এটা থেকে আমি কি পাবো 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। ঠিক আছে, কি পাবো 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। এই যে এটা কিটোন আছে, এটা কি আছে কিটোন আছে, সো এখান থেকে তুমি কি পাবা, কিটোন থেকে কি 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, কত পাবা 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। আর এটা কি একটা কি আছে অ্যালকোহলই আছে, এটা তো আর আলাদা কিছু নাই। ঠিক আছে, তো এর আনসার কি হইলো, একটা অ্যালডিহাইড হইলো।
বুঝতে পারছি? তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর 1 ডিগ্রি 2 ডিগ্রি এটা একটু কমেন্টে জানাবে। 1 ডিগ্রি 2 ডিগ্রি আর হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করা হয় কি দ্বারা? এটা হচ্ছে তোমরা সবাই কমেন্টে জানাবে। হ্যাঁ, শনাক্তকরণ করা হয় কি দ্বারা সেটা জানাবা। হ্যাঁ, শনাক্তকরণ করা হয় কি দ্বারা সেটা জানাবা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, বলছে নিচের কোনটা প্রধান গ্রিন হাউস গ্যাস? সেটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইডকে বলা হয় প্রধান গ্রিন হাউস গ্যাস, কারণ তার তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা কত? সেটা হচ্ছে 50%, প্রায় 100-র মধ্যে 50%ই তার ভূমিকা। তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাস কে? সেটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের কি প্রধান গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে দেখো, তাহলে বলেছে নিচের কোন মৌলটার দ্বিতীয় আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? আয়নীকরণ শক্তি মানে কি? একটা ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তিটা লাগে সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তার মানে ইলেকট্রনগুলো যে ত্যাগ করার পরে কি হয়ে যায়? সে কিন্তু স্থিতিশীল হয়ে যায়। সে কি স্থিতিশীল হয়ে যায়? এখন তাহলে দেখো, চিন্তা যদি আমরা একটু করি, ধরো নাইট্রোজেন 7, তাহলে 1s2 2s2 2p হচ্ছে কত আমাদের 3। আচ্ছা, তাহলে এখন দেখো কি হইলো, এখানে তার ওখানে কি আছে? 2p 3 আছে। এর জন্য তার ওখানে আয়নীকরণ শক্তির মানটা কি প্রথম আয়নীকরণ শক্তির মান যেটা আছে এটা কি একটু বেশি হবে, কারণ সে অর্ধপূর্ণ আছে, সে স্থিতিশীল আছে। ওইখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে গেলে বেশি শক্তি লাগবে। তার মানে তার প্রথম আয়নীকরণ শক্তির মান কি হয়? বেশি। প্রথম আয়নীকরণ শক্তির মান কি হয়? বেশি। আয়নীকরণ শক্তি হচ্ছে কি বেশি হয়। শক্তি হচ্ছে কি বেশি হচ্ছে হয়। যখন তার প্রথম আয়নীকরণ শক্তি বেশি হয়ে গেছে, তার এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, তার মানে কি 2p2 হয়ে গেছে, 2p2 হয়ে গেছে। তার মানে সে অপূর্ণ হয়ে গেছে। তখন সে তো অস্থিতিশীল, তখন তার মধ্যে একটু শক্তি দিলে সে আরো একটা ইলেকট্রন ত্যাগ করে দিল। তার মানে তার দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিন্তু বেশি না, তার প্রথম আয়নীকরণ শক্তি বেশি, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি না। আচ্ছা, এই যে আর্গন চিন্তা কর, তাহলে এটা হইলো না। আর্গনের ক্ষেত্রে চিন্তা কর, আর্গন কত? 18। তার মানে সে নিষ্ক্রিয় অবস্থাতে আছে, সে এখন কি ইলেকট্রন ত্যাগ করতে যাবে না। যখন তুমি তার এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে যাবা, তখন কি তার অনেক শক্তি লাগবে। অর্থাৎ প্রথম যে আয়নীকরণ শক্তিটা আছে, তার মানে কি ধরো একটা ইলেকট্রন ত্যাগ করলে তার ওখানে কত? 17টা থাকবে। তখন সে কি অস্থিতিশীল, অপূর্ণ হয়ে গেছে। কি অপূর্ণ হয়ে গেছে? যখন সে অপূর্ণ হয়ে গেছে, তার মানে তার ওখানে একটু শক্তি দিলে সে একটা ইলেকট্রন ছাড়া দেবে। অর্থাৎ তার ক্ষেত্রে প্রথমটা বেশি, প্রথম আয়নীকরণ শক্তি কি বেশি হয়েছে, কিন্তু দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিন্তু সে কি অপূর্ণ অবস্থায় আছে, 17তে অপূর্ণ আছে, তার ক্ষেত্রে একটু শক্তি দিলেই ছাড়া দিবে। কিন্তু দেখো পটাশিয়াম যেটা আছে সেটা আমাদের সঠিক অ্যান্সার। কারণ কি দেখো, পটাশিয়াম থেকে তুমি যদি একটা ইলেকট্রন ত্যাগ করাও, পটাশিয়াম থেকে দেখো, পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সে কি পটাশিয়াম প্লাস, কার আর্গনের মতো হচ্ছে ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, কার আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। তার মানে তার প্রথম আয়নীকরণ শক্তি থেকেই সে কি করছে? আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস ত্যাগ করে সে নিষ্ক্রিয় হয়েছে। এখন তুমি আর্গন থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করাতে যাও, তার মানে কি হবে? তার ক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তি সেটা। আর্গন থেকে যদি এখন আমি কি আরেকটা ইলেকট্রন ত্যাগ করাতে যাই, তখন সেটাকে আমি কি বলবো? দ্বিতীয় আয়নীকরণ শক্তি। সেটার মান কি অনেক বেশি হবে, সেটার মান অনেক বেশি হবে, কারণ সে স্থিতিশীল অবস্থাতে আছে। পটাশিয়াম থেকে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস প্রথম আয়নীকরণ শক্তির মাধ্যমে অর্জন করছে। যখন তুমি আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস থেকে আরেকটা ইলেকট্রন ত্যাগ করাতে যাবা, তখন অনেক বেশি শক্তি লাগবে, যার ফলে সে কি হবে? সে সবচেয়ে বেশি, তার দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? পটাশিয়ামটা আমাদের সঠিক আনসার হবে। আচ্ছা, এরপরটা দেখো, বলছে কোনটা? সুপার অক্সাইড। সুপার অক্সাইডের ক্ষেত্রে আমাদের অক্সিজেনের জার্মান মান কত হয়? মাইনাস হচ্ছে হাফ হয়। কত হয়? মাইনাস হাফ হয়। এটা কি আনসার? কি এটা হচ্ছে আমাদের KO2 আমাদের আনসার। তাহলে দেখো একটু দেখাই, যদি KO হচ্ছে 2 যেটা আছে, পটাশিয়ামের হচ্ছে ক্ষেত্রে +1, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে প্লাস, মাইনাস হচ্ছে আমাদের হাফ, ইনটু সংখ্যা কয়টা আছে? 2টা আছে। কারণ আমরা জানি কি সকল মৌলের মোট জারণ মান কত হয়? 0 হয়। কি হয়? 0 হয়। তাহলে কত? 1 মাইনাস হচ্ছে কি 2 কাটা, তাহলে মাইনাস হচ্ছে, তাহলে কি +1 -1 কাটা কত? 0 হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি সঠিক আনসার। এটা কি আমাদের সঠিক আনসার। ঠিক আছে। আচ্ছা, আর কিছু মনে রাখবা যে নরমাল অক্সিজেন, নরমাল অক্সাইড কি, নরমাল হচ্ছে অক্সাইড যেটা আছে, অক্সাইড হচ্ছে অক্সিজেনের জারণ মান কত হয়? মাইনাস হচ্ছে 2 হয়। আর তোমার পারঅক্সাইড কি, পারঅক্সাইড যেটা আছে, পারঅক্সাইড যেটা আছে ওইখানে কি অক্সিজেনের জারণ মান হচ্ছে আমাদের কত? সেটা মাইনাস হচ্ছে 1 হয়। কত হয়? -1 হয়। কত হয়? -1 হয়। তাহলে এই জিনিসগুলো জানা রাখলে আশা করি তোমরা পারবা। আচ্ছা, তাহলে ফাইনালি হচ্ছে আমাদের সবগুলো অনেকগুলো কোশ্চেন তোমাদের দেখাইছে। আশা করি এই কোশ্চেনগুলো যদি তোমরা এইভাবে একটু বিশ্লেষণ করার মাধ্যমে পড়তে পারো, ইনশাআল্লাহ তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো করবা। সো তোমাদের কি বলে রেসপন্সটা ভালো পাইলে আমরা ইনশাআল্লাহ আরো নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব। তাহলে তোমরা ইনশাআল্লাহ উপকৃত হইতে পারবা। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।